হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয়ে অনেক ভালো আছি। পবিত্র মাহে রমজানের সপ্ত দিনে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আমি সামিরা আজ নতুন আরও একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর আজ হচ্ছে শুক্রবার আর এখন হচ্ছে বিকেল 4:30। আজকে 4:30 থেকেই ভিডিওটা শুরু করলাম, তার কারণ হচ্ছে আমাদের আজ আপার বাসায় দাওয়াত। তো মোটামুটি কি রান্না করব সেহরির জন্য একটু গুছিয়ে আসলাম। প্রতিদিনই তো দেখা যায় মাংস খাওয়া হচ্ছে, এই কারণে ভাবলাম আজকে ডিম রান্না করব আর মিষ্টি কুমড়া ভাজি করব। তো মোটামুটি একটু গুছিয়ে রেখে চলে আসলাম আমার বড় বোনের বাসায়। আর এখন ঘড়িতে 5:30 বাজে, 5:30 একটু বেশিই হবে, কারণ 5:30 দিকে বাসা থেকে বের হয়েছি। আর আজকে কিন্তু রিক্সা দিয়ে আসছি আমার বোনের বাসায়। দেখা যায় আসতে 2 থেকে 3 মিনিট সময় লাগে। এই 2-3 মিনিট সময় আমার বড় বোনের বাসায় আমরা রিক্সা দিয়ে আসছি। তার একটা কারণ হচ্ছে আমার বড় মেয়ে নাফি, ওর পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে। কেন ব্যথা হচ্ছে কিছুই বুঝতেছি না। তো আলমানার ডক্টরখানায় আমরা সিরিয়াল দিয়েছিলাম, সেখানে কোনো ভালো ডাক্তার নেই, যেহেতু এখন ইফতারের টাইম। তাই ভাবলাম যে দেখি পরে যাব। এই যে দেখো ওর পায়ের কী অবস্থা হয়েছে, হঠাৎ করে যে পাটা ফুলে গেছে আর প্রচণ্ড ব্যথা। মানে ও লিটারেলি কান্না করছে, বলছে যে পা দিয়ে দাঁড়াতে পারছে না। বৃহস্পতিবার কিন্তু আমার সাথে মার্কেটে গেল, কোচিংয়ে গেল, তখনও ভালো ছিল। আর হঠাৎ করে ভোর রাত থেকে বলছে পা ব্যথা করছে, পরে নাপা খাইয়ে দিয়েছিলাম, কোনো কাজ হয়নি। এই যে দেখো বুড়ো আঙ্গুলের সাইড দিয়ে প্রচুর ফুলে গেছে আর প্রচণ্ড ব্যথা। গরম পানি দিয়ে পায়ে আর কি লবণ দিয়ে সেক দিয়েছি, ভালো হয়নি। পরে এখন তো ইফতারের টাইম, হসপিটালগুলোতে ভালো ডাক্তারও নেই, দেখি যদি ব্যথাটা থাকে তাহলে হসপিটালে আগামীকাল সকালবেলা নিয়ে যাব। আর এমনি ইফতারের পরে ওকে ব্যথার ওষুধ খাইয়ে দিব। হঠাৎ করে পা ফোলার এমন কারণ কি আমি কিছুই বুঝতেছি না। বন্ধুরা তোমরা কি বলতে পারবা আর কি বাচ্চাদের পায়ে আঙ্গুলে হঠাৎ করে কেন এমন ব্যথা হলো? তবে ও বলে কি মাঝে মাঝে হাঁটতে গেলে জুতার সাথে উষ্ঠা খায়, তো উষ্ঠা খেলে তো আর এমন হবে না। যাই হোক, ইফতারের সময় হয়ে গেছে। এই যে অনেক ইফতারের আয়োজন করেছে। মূলত আজকে ইফতার পার্টিটা হচ্ছে লাবিবের সৌজন্যে, মানে আমার ভাগ্নের সৌজন্যে। ও আলহামদুলিল্লাহ আজকে কোরআন খতম দিল, তাই হুজুরকে ইফতারি করাবে, আর এর জন্য আমরাও আসলাম। সব কাজ গুছানো কমপ্লিট, রান্না বাড়া, প্লেট ধুয়ে গুছিয়ে রাখছে, গ্লাস টাস নামায় রাখছে। আর এই যে ওয়ালটনের আজকে এই ব্লেন্ডারটা আপা নাকি নতুন কিনে আনছে। তো এদিক দিয়ে কিন্তু বিরিয়ানিও রান্না হয়ে গেছে। তো আমি একটু দেখতে গেলাম, দেখি বিরিয়ানির কী অবস্থা। দেখি যে অর্ধেক পাতিল খালি। পরে আপাকে বললাম যে ইফতারের জন্য কি হুজুরদের ওখানে পাঠানো হয়েছে? তা আপা বলে যে না, হুজুরদের ওখানে পাঠায় নাই, তবে হুজুরের মায়ের জন্য কিছু আর কি খাবার পাঠিয়েছে। তো এখন কিন্তু আজান দিয়ে দিবে, 5 মিনিটের মতো বাকি আছে। তো এই 5 মিনিটের মধ্যে শরবতটা রেডি করে নিচ্ছে। আর আমার এক ভাই আসছে, তো ভাই আসার সময় আবার দই নিয়ে আসছে, মানে ভাইয়ের বউ ভাই, তারপর হচ্ছে আমার ভাস্তি আসছে। আর ভাইয়া এসে কি বলছে জানো, বলে কি বিক্রমপুরের দই শেষ হয়ে গেছে, পেলাম না, তাই অন্য জায়গায় দই নিয়ে আসলাম। আসলে আমাদের ফ্যামিলির অনেক মানুষই বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের দই ছাড়া আনে না। বলবে যে না তোমাদের বাড়ি বিক্রমপুরে, এই কারণে না। আসলে এটার দইটা বলো, মিষ্টি বলো, রসমালাই বলো, খেতে খুব মজা। বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারে কিন্তু সন্ধ্যার অনেক আগেই দইটা আর কি বিশেষ করে শেষ হয়ে যায়, কারণ অনেকেই নিয়ে দেখা যায় ঘোল বানায় বা লাচ্ছি বানায়। যেমন আমার বড় বোনের বাসায় 30 রোজার মধ্যেই কিন্তু বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের দই নিয়ে আসবে, টক দই, আর ওটা দিয়ে লাচ্ছি বানাবে। আর এই যে লাবিব, ওই মাশাআল্লাহ এবার কোরআন খতম দিল। তো লাবিবের জন্য তোমরা সবাই দোয়া করো, আল্লাহ যেন ওকে একজন ভালো মানুষ, নেককার মানুষ হিসেবে বড় করে তুলি। আজান দিয়েছে, এরপর কিন্তু আমরা সবাই মিলে ইফতারি খেয়েছি। তো সবাই যে দেখো এক এক রুমে নামাজ পড়ছে, আমিও নামাজ পড়বো, কিন্তু জায়গা পাচ্ছিলাম না। তো যখন এক ব্যাচ নামাজ পড়ে উঠে গেছে, তখন আমিও নামাজ আর কি আদায় করে নিলাম। এরপরে যথারীতি আমাদের চা পর্ব চলছে, আর দইটাও খেয়ে দেখেছি। দইটা কিন্তু মোটামুটি ছিল, অত একটা ভালো লাগে নাই, সত্যি কথা যেটা। তো যাই হোক, এরপর বাসায় চলে আসছি। আর বাসায় আসার সময় কিন্তু আমি একটু শপিং মলে ঢুকেছিলাম, কিছু জিনিস কেনাকাটা করেছি। তো কী কিনেছি সেটা তোমাদের দেখাবো। তো বাসায় এসে আমার প্রথম কাজ হচ্ছে রান্নাটা আগে সেরে ফেলা, কারণ ঘড়িতে এখন 9:30 বাজে। 10টার দিকে তো আব্বা আবার নামাজ পড়ে চলে আসবে। আব্বার বাসায় অবশ্য মা আর আব্বাকে যেতে বলেছিল, কিন্তু আব্বার যেহেতু টাইম টু টাইম চোখে ড্রপ দিতে হয়, এই কারণেই মূলত আমার বাসায় কিন্তু আমার আব্বা আসছে, আব্বা মা দুজনেই থাকছে। 1 ঘন্টা পর পর ড্রপ দিতে হয়, আবার দেখা যায় 4 ঘন্টা পর পর, 8 ঘন্টা পর পর, 12 ঘন্টা পর পর ড্রপগুলো চোখে দিতে হয়, আবার ওষুধ আর কি খেতে দিতে হয়। তো এই কারণে আর কি আব্বা আমার কাছে থাকতে পছন্দ করে, আমি আর কি মনে করিয়ে দিই। যাই হোক, আব্বা যেহেতু চলে আসবে, তাড়াতাড়ি রান্নাটা শেষ করছে। আর আজকে তো রান্না বাড়ার কোনো ঝামেলা নাই। আর আপা যেহেতু আব্বা মাকে খেতে বলেছে, আব্বা যাবে না, তাই আর কি তরকারি পাঠিয়ে দেবে আব্বার জন্য। আর আমার মা আর নাফি এখন আপার বাসায় আছে, রাত্রে আর কি আপা দিয়ে যাবে। তো আমি কিন্তু পেঁপে দিয়ে আজকে রান্না করছি। পেঁপেটা আগে আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম,
এরপরে ভালো মতন কষিয়ে তরকারিটা বসিয়ে দিলাম। আরেক চুলায় ভাত বসিয়ে দিয়েছি। রাত্রেবেলা কিন্তু এখন ফুল গ্যাস আছে। বিকেলবেলা কী হয় জানো? দেখা যায় দুপুর থেকে ৪টা পর্যন্ত মোটামুটি গ্যাস থাকে। একটা ডিম ভেজে খাওয়া যাবে এমন পরিমাণ গ্যাস থাকে। কিন্তু ৪টার পর থেকে চুলা পুরো অফ হয়ে যায়, আবার রাত্রের দিকে আসে। এদিক দিয়ে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো আমি কিন্তু একটুখানি টালা জিরা গুঁড়া আর আমার হাতে বানানো একটু গরম মশলা অ্যাড করেছি। পেঁপে তরকারি থেকে খুব ভালো একটা ফ্লেভার বেরোচ্ছে। আরেক চুলায় কিন্তু দুধ বসিয়ে দিয়েছি। দুধ সুন্দরী এমন একটা জিনিস, তুমি সারাক্ষণ দাঁড়িয়ে থাকবা, শুধু ১ সেকেন্ডের জন্য চোখটা একটু ফিরাবা, তার অভিমান হবে এতে যে আমার থেকে ১ সেকেন্ডের জন্য চোখ তুমি কেন ফিরালা? অমনি সে টুপ করে পড়ে যাবে। আমারও কিন্তু আজকেও সেই অবস্থা হয়েছিল। তাকে রেখে কোনো পাশে আমি নড়ছি না যে কখন যেন আবার রাগ করে সে পড়ে যায় গড়িয়ে। তো এই যে জালটা কমিয়ে দিলাম আর সামনে দাঁড়িয়ে থেকে ৩-৪টা বলক উঠিয়ে তারপরে আমি চুলার জালটা অফ করলাম। আর এদিক দিয়ে কিন্তু আমার মিষ্টি কুমড়া ভাজিও হয়ে গেছে। আর এই যে দেখো আব্বা মা দুজনেই চলে আসছে। আব্বা ভাত খেয়ে নিয়েছে, ভাত খেয়ে ওষুধ খাচ্ছে, আর মা তো বলছে কিছুই খাবে না। আর আমি আব্বা আম্মাদের ঘরে নিচে ফ্লোরে বসে আছি। তার কারণ হচ্ছে আব্বার ওষুধ খাওয়া শেষ হলে একে একে ড্রপ দিব, এরপরে ঘুমাতে যাব। তো তোমাদের আমি বলেছিলাম না যে আপার বাসা থেকে আসার সময় আমি একটু মার্কেটে গিয়েছিলাম। মার্কেটে না, ঠিক লাইব্রেরিতে গিয়েছিলাম। আসলে তাসনিমের তো শনিবার থেকে পরীক্ষা, ওর টুকিটাকি কিছু জিনিস কিনা লাগতো সেগুলো আনার জন্য। তো যখন চলে আসবো ভাবলাম যে যখন চলেই আসছি তাহলে একটু আরএফএলের শোরুমে ঢুকে দেখি। কারণ লাইব্রেরি আর আরএফএলের শোরুম উপরে নিচে, উপরে হচ্ছে আরএফএলের শোরুম, নিচে হচ্ছে লাইব্রেরি। তো উপরে ঢুকলাম, যাওয়ার পরে তো দেখলাম এই যে কাঁচের এই বোতলটা, আরও কিছু জিনিস এনেছি, সেগুলো এখন আর দেখালাম না। তো এই বোতলটা আমি মূলত এনেছি মিল্ক পট হিসেবে ব্যবহার করার জন্য। আসলে এটা মিল্ক পটই। তো আমার কাছে দেখে খুব ভালো লাগলো। আর সাইজটাও বেশ বড় সাইজের। ১ লিটার দুধ কিন্তু অনায়াসে এটার মধ্যে ক্যারি করা যাবে, বা ১ লিটার গরম পানি রাখা যাবে। আমি মাকে বসে বসে বলছিলাম যে আমি না আপার বাসা থেকে আসার সময় একটা জিনিস নিয়ে আসছি। আর মা তো শুনে চিল্লাচিল্লি করতেছে যে তুই কেন এত জিনিস কিনিস, দেখলে কেন এত কিনতে ইচ্ছে করবে, ঘরের মধ্যে হাঁটার জায়গা নেই, রাখার জায়গা নেই। পরে মাকে দেখালাম, আমি বললাম যে দেখেন জিনিসটা কত সুন্দর, এই জিনিস দেখে কি না আনা যায়? যাই হোক, মার অনেক পছন্দ হয়েছে। আর এই যে দেখো ১ লিটার দুধ কিন্তু ভরেও আরও এতখানি জায়গা বাকি আছে। আমার কাছে তো বেশ ভালো লাগছে। তো তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আমার আসলে যে কোনো ট্রান্সফার জিনিসই খুব ভালো লাগে দেখতে। এই বোতলটা কিন্তু ২টা সাইজ আছে, এটার চাইতে একটু ছোট, ওটা আর কি 1/2 লিটারের, আর এটা হচ্ছে ১ লিটারের। কাচের ঢাকনা, কাচের বোতল আমার কাছে খুব ভালো লাগছে। তো তোমাদের কাছে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর এই বোতলগুলোর সুবিধা হচ্ছে চাইলে কিন্তু আমি চুলার মধ্যেও গরম করতে পারবো, ইন্ডাকশানেও ব্যবহার করতে পারবো, আবার ওভেনেও কিন্তু গরম করতে পারবো। আসলে কাচের জিনিস আর অনেক মোটা কাচ, ফাটার তো কোনো চান্সই নেই। নরমাল কাচ হলে ফেটে যেত। তবে অবশ্যই আমি ওভেনে গরম করব, আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেখাবো। এদিক দিয়ে কিন্তু তাসনিম ঘুমিয়ে পড়বে, রাত প্রায় ১১টার মতো বাজে। তো ওকে এখন আমি দুধটা দিব। আর নাফি তাসনিম দুজনেই কিন্তু চিনি ছাড়া দুধ খেতে চায় না। অপরদিকে আমি আর আমার বর হচ্ছে ঠিক তার উল্টো, চিনি হলে খেতে পারি না। ভালো মতন চিনি দিয়ে গুলিয়ে তাসনিমকে খেতে ডাকলাম আর বললাম যে দুধটা খেয়ে ডাইরেক্ট যেয়ে এখন ঘুমিয়ে পড়বে। কিন্তু তাসনিম বলছে আজকে ঘুমাবে না, ও নাকি পড়তে বসবে। এখন বাজে রাত ১১টা, ও নাকি এখন পড়বে। বলে যে না আমার কালকে পরীক্ষা, এখন আমি পড়বো, আমি ঘুমাবো না। মানে আজ যে তার পড়ার কত নেশা, কত যে সে পড়বে। যাই হোক, এই যে দেখো চামচ দিয়ে দুধ খাচ্ছে, আমি বললাম যে চামচ দিয়ে এভাবে খেতে হবে না, পিয়া খাও। মানে বসে বসে সময় পার করা। এখন যে তার ঘুম আসছে না, তাই আর কি এভাবে বসে আছে। তাসনিমকে খেতে দিয়ে মোটামুটি আমি টেবিলটা একটুখানি ক্লিন করে নিলাম। আর আজকে কিন্তু আমি টেবিলের উপরে ডাইরেক্ট হাঁড়ি পাতিলে রেখে দিয়েছি। আসলে দেখবে প্রতিদিন কিন্তু গুছাতে ভালো লাগে না, বা সাজাতে গুছাতেও ভালো লাগে না। মনে হয় যেন আমরা বাঙালিদের মতোই খাবো। তো আপা দিয়ে দিয়েছে আব্বা মায়ের জন্য তরকারি, শোভন ফুলের গুঁড়া, এরপর হচ্ছে রুই মাছ ভুনা। এরপরে কিন্তু কাজকর্ম গুছিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন ঘড়ির কাঁটা ঠিক ভোর ৪টা থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি। তার কারণ হচ্ছে গতকাল আমার ফুপুও ছিল আমাদের বাসায়, যেহেতু আব্বা আম্মা আসছে, ফুপুকে রেখে দিয়েছিলাম। কিন্তু ঘুম থেকে আমরা ভোর রাতে উঠেছিলাম ৪:15 বাজে। আর উঠে কি না তাড়াহুড়াটা পড়েছিল যে আজান দিয়ে দিবে, তাড়াতাড়ি খেতে হবে, আব্বার ওষুধ খেতে হবে, মানে একটু ঝামেলা হয়ে গিয়েছিল। তাই একটু তাড়াতাড়ি উঠে পড়লাম। আর আব্বাকে খেতে দিয়েছি। মা তাহাজ্জুদ নামাজ পড়ছে, আমার বড় তাহাজ্জুদ নামাজ পড়ছে। তো আমি ভাবলাম এই ফাঁকে আমি দুধটা একটু ওভেনে গরম করে নিই। রাত ১১টার দিকে আমি বোতলে দুধটা ভরেছিলাম, কিন্তু যখনই আমি ওভেনে রাখতে যাচ্ছিলাম তখন দেখি যে এখনও দুধের বোতলটা প্রচুর গরম আছে, কোনো ঠান্ডা হয়নি। মানে বলে না যে কুসুম গরমের চাইতে একটু বেশি, সেই গরমটা ছিল। তাহলে বোঝো কতখানি গরম ছিল। যেহেতু মনে মনে ভেবে রেখেছি যে আমি ওভেনে গরম করে দেখব, কারণ লোকেরা তো বলেছে যে গরম করা যাবে। আর বোতলটাকে শুইয়ে দিয়ে গরম করতে কেমন হয় সেটাই দেখার জন্য মূলত এখন আমি ওভেনে চালিয়ে দিলাম। জাস্ট ৩০ সেকেন্ডের জন্য দিয়েছি, যেহেতু গরম ছিল।
তো বোতলটা কিন্তু গড়িয়ে বেশ ভালোই গরম হলো। আমি ভেবেছিলাম গড়াতে আবার টেবিলের বাইরে চলে আসে কিনা ১ সেকেন্ডের জন্য কিন্তু আমি ওভেনের পাশ থেকে সরি নাই। পরে দেখলাম যে না, বেশ ভালো মতোই গরম হলো। শুধু গরম না, আমার চিন্তা ছিল যে টার্নটেবিলের বাইরে যদি বের হয়ে যায় তাহলে তো সমস্যা হবে। ১ সেকেন্ডের জন্য কিন্তু আমি ওভেনের পাশ থেকে সরি নাই। এখন ঘড়ির কাঁটায় ৪:৩০। আব্বা কিন্তু ভাত খেয়ে যে ওষুধ খেয়েছে, এরপরে কিন্তু আব্বা এখন নামাজ পড়ছে, মানে তাহাজ্জুদ নামাজ পড়ছে। আর আমার বর, আমার মা এখন মাত্র আসলো, এসে তারা খেতে বসছে। আমারও কিন্তু খাওয়ার শেষ। আমি তাহাজ্জুদ নামাজ পড়ি নাই, কারণ এগুলো গুছিয়েছি। তো এই যে এখন দুধটা আমি আর কি মায়ের জন্য ঢেলে দিলাম। মা তো দুধ খেতেই চায় না, প্রতিদিন রাত্রেই বলে যে না খাবো না। আর আমিও জোর করে দিই। আর আমার বর হচ্ছে মাঝে দুধ পেয়েও খায়, আবার মাঝে ভাত দিয়ে খায়। তাসনিম কিন্তু ঘুম থেকে উঠেছে, তো ওকে বললাম যে আসো ভাত খেয়ে যাও। বলে যে না, আমি আজকে রোজা রাখবো না। আমি বললাম তোমার রোজা রাখতে হবে না, ভাত খাও। বললো যে না, ভাতও খাবো না। তাসনিম কিন্তু মাশাআল্লাহ ২টা রোজা রাখছে। আরও রাখতে চায়, কিন্তু আমি রাখতে দিই না, কারণ মাদ্রাসায় যায়, আবার দেখা যায় বাসায় এসে পড়তে হয়, তখন আর কি ঝামেলা করে। দুপুর ২টার পর থেকেই বলে যে ক্ষুধা লাগছে। এই কারণে আর রোজা রাখতে দিই না। যাক, পরীক্ষাটা শেষ হোক, পরীক্ষা শেষ হলে ইনশাল্লাহ আবার রোজা রাখাবো। তো আমি রুমে এসে দেখি সে একা পড়ছে। আমি আর কি দূর থেকে প্রথমে একটু ভিডিও করলাম, দেখি কী করতেছে। পরে ডেকে জিজ্ঞেস করলাম কী পড়তেছে। বলে যে আমি হাদিস পড়তেছি। ওর হচ্ছে সকালবেলা হাদিসের পরীক্ষায় ১১টা থেকে পরীক্ষা শুরু হবে। তো তোমরা কিন্তু তাসনিমের জন্য সবাই দোয়া করো, ওর পরীক্ষাটা যেন ভালো হয়। ফজরের আজানের জন্য অপেক্ষা করছি। বাইরেটা একটু তাকিয়ে দেখলাম একদম শুনশান, কোনো মানুষের আনাগোনা নেই। তবে প্রতিটা বাড়িতে প্রতিটা ফ্ল্যাটেই কিন্তু আলো জ্বলছে, কারণ সবাই যে সেহরি খেতে উঠেছে। কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান দিয়ে দেবে, আর নামাজ পড়ে আমরাও ঘুমিয়ে পড়বো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও। ইনশাল্লাহ আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। সে অপেক্ষায় তোমাদের সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।